সমাবেশে সম্মানিত সভাপতি এবং শ্রমিক ভাইরা, আমি বক্তব্যের শুরুতেই যেহেতু আগামী পরশুদিন রানা প্লাজা দিবস, এই রানা প্লাজা এবং তাজরিন নিহত শ্রমিকদের স্মরণ করে আমি দু একটি কথা বলতে চাই। আপনারা জানেন যে এই রানা প্লাজা দিবসের ঘটনা কিন্তু শুধু সাভারে একটি ঘটনাই না। 2005 সালের 11 এপ্রিল আপনার স্পেকট্রাম গার্মেন্টস দিয়ে আমাদের সাভারে দুর্ঘটনা শুরু। আপনারা জানেন স্পেকট্রাম গার্মেন্টসের 73 জন শ্রমিক যারা নিহত হয় এবং 100 জনের বেশি শ্রমিক যারা পঙ্গুত্ব বরণ করে। পরবর্তীতে আমরা দেখি যে 2010 সালের 25শে ডিসেম্বর হামিম গার্মেন্টসে 30 জন শ্রমিক অগ্নিকাণ্ডের মাধ্যমে তারা নিহত হয়, সেখানেও 100 জনের বেশি শ্রমিক যারা পঙ্গুত্ব বরণ করে। তারপর 2012 সালের 24শে নভেম্বর তাজরিন গার্মেন্টসে 114 জন শ্রমিক নিহত হয় এবং সেখানে 270 জনের বেশি শ্রমিক যারা পঙ্গুত্ব বরণ করে জীবনযাপন করছেন। এবং আপনারা জানেন পৃথিবীর সব থেকে বড় দুর্ঘটনা যেটা বলি বা শ্রমিক হত্যা বলি, রানা প্লাজা, যেটা 24শে এপ্রিল 2013 সালে সংঘটিত হয়। আমরা যদি প্রত্যেকটি ঘটনার পিছনে আমরা দেখি, তাহলে আমরা দেখব যে 2005 সালে যে ঘটনা, সেই ঘটার পর সেই মালিকের বিচার হয়নি, সেই শ্রমিক যারা ছিল তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করা হয়নি এবং ওই কারখানায় যারা আহত ছিল তাদের এখন পর্যন্ত সুচিকিৎসা নিশ্চিত করা হয় নাই। অর্থাৎ পরবর্তী যে প্রত্যেকটি ঘটনা এই বিচারহীনতার কারণেই কিন্তু রানা প্লাজার মতো ঘটনা ঘটছে। এবং সর্বশেষ আমরা দেখি যে মিরপুরের ঘটনা এবং আমাদের কয়েকদিন আগে যে লাইটার কারখানা এবং সিজান জুস কারখানায়, প্রত্যেকটি কারখানাতে আমরা দেখি যে একই ধরনের ঘটনা, যে যখনই অগ্নিকাণ্ড ঘটে, ভবন দুর্ঘটনা ঘটে, তখনই দেখি যে গেটে তালা লাগানো আছে, শ্রমিক বের হতে পারে না। তাহলে এইটা বলি যে পরিকল্পিত শ্রমিক হত্যার মাধ্যমে শ্রমিকদেরকে হত্যা করা হয়েছে। অথচ আমরা দেখছি এই হত্যাকারী মালিকদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা হয় না। আমরা সাভারের কথা যখন বলি, রানা প্লাজার কথা বলি, আমরা শুধু রানার কথা বলি, কিন্তু এই গার্মেন্টসই 5টি গার্মেন্টস কারখানার যারা মালিক ছিলেন তারা এই ঘটনার জন্য দায়ী। কারণ তারা পরিকল্পিতভাবে, তারা ঝুঁকিপূর্ণ জেনেও তারা এই কারখানা খোলা রেখেছিলেন এবং শ্রমিকদের কাজে আসতে বাধ্য করা হয়েছিল ভয়ভীতি দেখিয়ে। এবং সেইখানে রানার ভূমিকা ছিল যে রানার তার একটা গুন্ডা বাহিনী দিয়ে এই শ্রমিকের যাতে ওই দিন কোনো কথা না বলতে পারে তার জন্য সেই রানা সেই ভূমিকা রেখেছিলেন। অথচ আমরা দেখলাম 13 বছর রানা জেলখানায় আছে, কিন্তু সেই রানা প্লাজার মামলায় জেলখানায় নাই। সে আছে মাদক মামলায়, দুদকের মামলায়, রানা প্লাজার মামলায় জেলে নাই। আর যে গার্মেন্টস মালিকরা 5টি গার্মেন্টস কারখানার মালিক, তারা দিব্যি হয়তো অন্য কোথাও তারা গার্মেন্টসের ব্যবসা করে তারা ঠিকই ভালো আছে, কিন্তু রানা প্লাজার শ্রমিকরা, আমি যেহেতু সাভারে থাকি, তাজরিন রানা প্লাজার শ্রমিকরা প্রতিদিন তারা একটু একটু করে তারা মারা যাচ্ছে। যার কারণে আমরা আজকে এই রানা প্লাজা এবং তাজরিন শ্রমিকদের প্রতি দাবি জানাচ্ছি যে অবিলম্বে প্রত্যেকটি শ্রমিকদের রিঅ্যাসেসমেন্ট করে তাদের ক্ষতিপূরণ, পুনর্বাসন, সুচিকিৎসা করতে হবে, মেডিকেল টিম গঠন করতে হবে। আমরা দেখি যে বাংলাদেশের যে কোনো মানুষ যাদের টাকাওয়ালা, তাদের সামান্য সর্দি জ্বর আসলে তারা দেশের বাইরে চিকিৎসার জন্য যায়। তাহলে রানা প্লাজা তাজরিনের মতো একটি বড় ঘটনা ঘটার পরও তাদের কোনো শ্রমিককে দেশের বাইরে যে চিকিৎসার কোনো নজির নাই। তাদেরকে চিকিৎসা দেওয়া হয় ক্লেম অ্যাডমিশন কমিটির মাধ্যমে, সেই চিকিৎসাও সেই শ্রমিকদের জন্য যথেষ্টপূর্ণ না। যার কারণে আমরা বলতে চাই, সরকারি উদ্যোগে মেডিকেল টিম গঠন করে শ্রমিকদের রিঅ্যাসেসমেন্ট করে তাদের পুনরায় ক্ষতিপূরণ নির্ধারণ করতে হবে। এবং আপনারা জানেন এই ঘটনার জন্য যে গার্মেন্টস মালিকরা ছিল তাদেরকেও গ্রেপ্তার করে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি ওই রানা প্লাজা ভবনের স্থানে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে হবে। রানা প্লাজা দিবসে শ্রমিকদের সাধারণ ছুটি হিসাবে ঘোষণা করতে হবে।
এবং এই ঘটনার জন্য যারা ব্র্যান্ড বায়ার ছিল তাদেরকেও দায়বদ্ধতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এই ধরনের বিচার কাজ দ্রুত শেষ করতে হবে। এবং আপনি জানেন যে তাজরিয়া শ্রমিকরা তারা দীর্ঘদিন ধরে এই পোড়া ভবনের নিচে আন্দোলন করছে, তাদের প্রতি সবাইকে সংহতি জানিয়ে তাদের এই আন্দোলনকে আরো বেগবান করার জন্য নিরাপত্তা ফোরামকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এই পুলিশের সাথে সর্বশেষ কথা বলে যেটা জেনেছি, ম্যানেজার পলাতক ছিল, ম্যানেজার গ্রেপ্তার হয়েছে, কিন্তু মালিককে এখনো ধরতে পারে নাই। আমার কথা হচ্ছে যে এইভাবে আর কত, মানে শ্রমজীবী মানুষ এই 2টা টাকার জন্য তারা পেটের দায়ে কাজ করতে যে এইভাবে জীবন দিয়ে ফিরে আসবে। আমরা রানা প্লাজার একদিন পরে 13 বছর পূর্ণ হচ্ছে, এইভাবে আর কত, এইটা আসলে থামানো দরকার। আর আমার তাজরিন প্লাজার ওই বোনটা বলেছে যে একজন মানুষ হত্যা করলে তার ফাঁসি রায় হয়, আর শত শত শ্রমিক মারা যায়, তার ফাঁসি রায় তাদের যুগ যুগ ধরে বিচার চলতে থাকে। আমি মনে করি এই ধরনের প্রহসন এগুলো বন্ধ করা দরকার। ধন্যবাদ সবাইকে। আমরা চাই শ্রমিকের অধিকার, শ্রমিকের ন্যায্য মজুরি, শ্রমিকের ভালো কর্ম পরিবেশ। শ্রমিকদেরকে এমনি করে গেট লাগায়ে আর যেন হত্যা না করা হয়। যখনই অগ্নিকাণ্ড হয় গেট লাগায় দেয়। এইটা কোন দেশের আইন, কোন দেশের মানবতা? আমাদের শ্রমিকদেরকে মারা হয়, বিচারটা হয় না। আমরা চাই আমাদের শ্রমিকদের এমনি করা যারা মৃত্যুর পথে ঠেলে দিয়েছে তাদের বিচার করা হোক, এবং যে সকল লোক মারা গিয়েছে, যারা আহত হয়েছে, তাদের ন্যায্য ক্ষতিপূরণ দেওয়া হোক। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মেহনতি মানুষ যে শ্রমিক বাংলাদেশের সম্পদ, যার উন্নতি দিয়ে আজকে বাংলাদেশ চলে, সরকার চলে, বাংলাদেশের ভাগ্যে উন্নত হচ্ছে, কিন্তু উন্নত নাই কার? আমাদের মতো শ্রমিকের। আজকে যদি দেখেন আমাদের দেলোয়ারের বিচার হইতো, তাহলে সোহেল রানা এতগুলো শ্রমিক হত্যা করতে পারতো না। কি অপরাধ ছিল এই শ্রমিকের? এই ঝুঁকিপূর্ণ একটা বিল্ডিং এ চাকরির ভয় দেখায় আজকে তাদেরকে তুলে এইভাবে হত্যা করলো। তাহলে আমরা কোন দেশে বাস করি, যে দেশে লাশের মিছিল দেখতে পাই, লাশের কোনো বিচার পাই না? এইসবকে আমরা ধিক্কার জানাই। আমরা 14 বছর ধরে, 13 বছর ধরে বিচারের আশায় আজকে রাস্তায় রাস্তায় ঘুরি, ক্ষতিপূরণের আশায়। আমি তো ভিক্ষা চাই না, আমরা করুণা চাই না। আমি চাই আমার অধিকার, আমি চাই আমার শ্রমের মূল্য, আমি চাই যে রাষ্ট্রের অর্থনীতির চাকা ঘুরাইছি সেই সরকারের যে দায়িত্ব, ওই দায়িত্ব থেকে সরকারি যে ফান্ড আছে, এবং আমাদের তাজরিন রানা প্লাজারের যারা টাকা বিদেশ থেকে আপনারা আনছেন, এই প্রত্যেকজনের এনজিও হোক, সংগঠন হোক এবং সরকারি কর্মকর্তা হোক, যারা একদিনের হাজিরা দিয়েছিল, প্রত্যেকটা হিসাব আমরা চাই। আমরা কিভাবে ক্ষতিপূরণ পাবো, আমাদের দাবি কি ছিল, এখন আমাদের কি অবস্থা, এটা রাষ্ট্রের দেখার বিষয়। যখন নাকি জুলাই আন্দোলন হলো, আমরা 71-এর যুদ্ধ দেখি নাই, আমরা জুলাইয়ের যুদ্ধ দেখেছি। তাই জুলাইয়ের নিহতদের স্মরণ করে তাদের শ্রদ্ধা জানিয়ে আমি একটি কথাই বলতে চাই যে 17 বছর যে সরকার এসেছে, এই সরকারের কাছে আমার দাবি, আমাদের রানা প্লাজার এবং তাজরিনের শ্রমিক আর রাস্তায় থাকতে চায় না। তারা বাঁচতে চায়, তারা চায় তাদের অধিকার, তারা চায় তাদের ছেলে মেয়ে মানুষ করার মতো। আমরা লেখাপড়া করতে পারি না, আমাদের ছেলে মেয়ে আপনারা দেখেন সিঙ্গাপুর পাঠান, আমেরিকা পাঠান লেখাপড়া করার জন্য। কার টাকায়? আমাদের শ্রমিকের টাকায়, শ্রমিকের রক্ত ঘাম জড়ানোর টাকায়। আর শ্রমিকের আমি বাচ্চা আইছি, আমি বাইরে আমার মালিক যে মহাজন রাখছে, ম্যানেজার রাখছে, ম্যানেজারের আমি আর দেখি না, আর কেউ বলে না যে আগুন লাগছে। আমি এমনি শব্দ পাইয়া দৌড়ি আয়া দিই, ফাট করে টেবিলের উপরে আগুন ধরছে, ধরার পথে সাথে সাথে নামছি, নামলা দেখি যে তালা মারা। কাছে এসে বলেন, একবারে কাছে। হ্যাঁ, হ্যালো।
তালা মারা। তারপরে আমি ছুটে আয়া পড়ছি, কিন্তু আমার মালিক কিভাবে যে আগুনটা ছোট করব বড় করব, ওই সাথে সাথে একটা পুরুষ লোক দিবে, ওই পুরুষ লোকটা দেয় না। দেওয়ার সাথে সাথে ওই আগুনটা মেয়েরা ছোটকরণ বড়করণ করতে সাথে সাথে ফায়ার করছে। ফায়ার করার সাথে সাথে আগুনটা লাগিয়ে পড়ছে টেবিলের উপরে। লাগার সাথে সাথে আমি ফট করে আয়া সামনে আয়া পড়ছি যে আগুন লাগছে। লাগার পরে ঝাম দিছি, ঝাম দেওয়ার পরে বাইরে দেখি দারোয়ান গেট আটকে আলাইতেছে। দারোয়ানেরা ধাক্কা দিয়ে গেটের বাইরে নামিয়ে গেছি। কিন্তু কিভাবে যে এই আমরা কি হয়েছি না হয়েছি, এতগুলা লোক মারা গেছে, আমার মালিক কোনো আমগরে একটু প্রশ্ন করে না, জানায় না যে ওরা আছে কি না আছে, ফ্যাক্টরি কয়জন মরলো কয়জন বাঁচলো, ওগরে খোঁজ করি, ওরা তো কাজ করছে। আমি 3 বছর যাবত ওই জায়গায় কাজ করি, কিন্তু মালিক কিছুই জানায় না আমরা যে আগুন লাগছে আহত হয়েছি। আমি আর কিছু বলবো না, সবাই তো আগুন দেখছেন শুনছেন। আমি এই দেখার পরে আর আমি আহত হয়ে গেছি, আমি আর কিছু বলতে পারবো না। বলবো না যে এটা আমার সৌভাগ্য, কারণ আমি কখনো ওই জায়গায় আসতে পারবো এটা কল্পনা করি নাই। হয়তো আজকে আমার আমার মা যদি এই জায়গায় আজকে নিহত না হইতো, হয়তো আমার এই জায়গায় আসা হতো না। এটা আমার সব থেকে বড় দুর্ভাগ্য। আমার আম্মু খুব বড় স্বপ্ন নিয়ে ঢাকায় আসছিল। ভালোই দিন চলছিল, হয়তো আমাদের সংসারে অভাব ছিল, আমরা অনেক সুখী ছিলাম। কিন্তু এই সুখ যে আমাদের বেশি দিন সইবে না, এই ভাবনাটা আমরা ভাবতে পারিনি। সেই কাল দিনটা আসলো 2021 সাল 8ই জুলাই। আমি 5টার দিকে খবর পাই ওই ফ্যাক্টরিতে আগুন লাগছে। আমার চাচাতো ভাই কাজ করতো, আমার ভাইও কাজ করতো। আমার ভাই 1 মাস আগে আইসা পড়ছে চাকরি ছেড়া। তো আমার আম্মু যে বিল্ডিংয়ে কাজ করতো ওই বিল্ডিংয়ে কাজ ছিল না, ওই বিল্ডিং থেকে জোর কইরা, আমার আম্মু মূলত অসুস্থ ছিল। ওনাদের ব্যবহারটা এতই বাজে ছিল যে একজন শ্রমিক অসুস্থ থাকা সত্ত্বেও ওই ফ্যাক্টরিতে যাইতে হতো ফ্যামিলি চালানোর জন্য। তো আমার আম্মুকে জোর করে নেওয়া হয়েছে, আমার আম্মু গেছে। আগুন লাগার পরে যখন সবাই ওই জায়গায় যায়, পুলিশ বাহিনী তাদের ফ্যামিলিকে রক্ষা মানে যারা নিহত হয়েছে তাদেরকে রক্ষা করার মতো কোনো সুযোগ দেওয়া হয়নি। বিভিন্নভাবে প্রতিহত করা হয়েছে যাতে নিহত মানুষদেরকে উদ্ধার না করা হয়। আমরা অনেক চেষ্টা করেছি যাতে আমাদেরকে সুযোগ দেওয়া হয়, যাতে আমরা নিজের পরিবারকে নিজেরা বাঁচাইতে পারি। ফায়ার সার্ভিসের লোকেরা কি কাজ করছে জানি না, হয়তো যদি ভালো মতো কাজ করতো বা কোম্পানির মালিক যদি সত্যিই ভালো কিছু করতো, শ্রমিকদের জন্য উদ্ধার করার চেষ্টা করতো, তাহলে হয়তো আজকে আমার এই জায়গায় আসা হইতো না। বা আমাদের ভিতর যে হাহাকার, সামনে জুলাই মাস আসতেছে, 8 তারিখে হবে 5 বছর। এই 5টা বছর যে আমরা কি করে কাটাইতেছি, কিভাবে কাটাইতেছি, কত যন্ত্রণা, কত কষ্ট, বোঝানোর মতো না। ওনারা শুধু ওনাদের দায়িত্ব পালন করছে, কিন্তু আমরা কিভাবে আছি, নিহত পরিবাররা, তাদের কি কোনো কষ্ট দুঃখ বেদনা আছে নাকি কোম্পানির লোকের বা মালিকের দেখার কোনো প্রয়োজন হয় নাই। আমরা আমাদের বিচারও পাই নাই, এমনকি মামলা করছি, মামলা স্থগিত করে দেওয়া হয়েছে, কারণ আমাদের তো টাকা নাই। আমরা তো ওরকম টাকা দিতেও পারবো না যে আমাদের পরিবারের বিচারের আশায় নিয়ে ওই জায়গায় ঘুরতে পারবো বা টাকা দিয়ে নিজেদের বিচার নিজেরা নিতে পারবো। আমাদের মামলাগুলো স্থগিত করে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আমাদের যে আশা,
আমরা বিচার পাবো বা ক্ষতিপূরণ পাবো, কোনো কিছুই আমরা দেখতে পারতেছি না। এমন অবস্থা করছে, আমার মা যেদিন বাসা থেকে বের হয়েছে আমি আমার মার মুখটা দেখতে পারিনি। এত যন্ত্রণা, মানে বুকে নিয়ে এখনো ঘুরতেছি, আশা নিয়ে ঘুরতেছি, মায়ের মুখটা যে জায়গায় দেখতে পারছি না, যাতে বিচারটা অন্তত পাই। এই হাহাকার বলার মতো না। আমরা আপনাদের কাছে আশাবাদী হয়ে আসছি, আপনারা দয়া করে আমাদের ক্ষতিপূরণ যে ওইটা নিশ্চিত করবেন আর বিচারটা নিশ্চিত করবেন, এই আশায় আপনাদের কাছে রইল। আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ লিপাকে। আমরা জানি যে হাশিমপুরের মালিক তারা বহু কৌশল করে যারা ক্ষতিগ্রস্ত তাদের কাছ থেকে আন্ডারটেকেন নিয়ে তাদের নামমাত্র যে ক্ষতিপূরণ দিয়ে আন্ডারটেকেন নিয়েছে, যে তারা মামলা করেনি, মামলা তুলে নিচ্ছে, তাদের কোনো অভিযোগ নেই। এরকম অবস্থায় আমরা দেখেছি যে সেখানে জেলা যে তদন্ত কমিটি তার রিপোর্ট সেটি আড়াল করা হয়েছে। আমরা দেখছি যে সেখানে তাদের নামে মামলা, সেই মামলাকে খারিজ করে দেওয়া হয়েছে বিভিন্নভাবে প্রভাবিত হয়ে।